কিন্তু সেই বেল গাছটা এখন ন্যাড়া, মানে পাতা ফাতা কিছু নেই, জাস্ট কঙ্কালের মতো গাছটা দাঁড়িয়ে আছে। সেই গাছে ফাঁসি দেওয়া হতো। এবং কোর্টের ভিতরে একটা বট গাছ আছে যেটা খুবই ফেমাস এই এলাকায়। তো সেই পুরনো, ওটার প্রায় 300-400 বছরের পুরনো বট গাছ, তো সেই বট গাছেও ফাঁসি দেওয়া হতো এবং রীতিমতো জনসমক্ষে ফাঁসি দেওয়া হতো, মানে সবাই দেখতে পেত। তো খুবই নির্মম এবং নৃশংস একটা দৃশ্য আমরা কল্পনা করতে পারি। আমার যেন মনে হলো সামনে থেকে টাইপিং এর আমি আওয়াজ পাচ্ছি। ওই সময় 10টা সাড়ে 10টার সময় এমনও নয় যে আশেপাশে বাড়িঘর আছে, দোকানপাট আছে, লোকজন আছে, তাদের কোনো আওয়াজ আছে, তাও নয়, একেবারে নিঃশব্দ। এবং কোর্ট, শুধুমাত্র কোর্টই আছে ওখানে, আর কিচ্ছু নেই। তো রাতে ওখানে কে টাইপ করবে? আমি আস্তে আস্তে এগোতে থাকলাম এবং শব্দটাও তালে তাল দিয়ে বাড়তে শুরু করলো। মানে বোঝা যাচ্ছিল যে তুমি কাছে গিয়ে আসছি, মানে যাই হোক তার কাছাকাছি আছি। আমি যেখানে আছি তার থেকে আওয়াজটা আরো হয়তো 10 হাত দূরে হচ্ছে। কেন হচ্ছে, কিসের থেকে হচ্ছে আমি তো জানি না। এবং শব্দটা যেন ধীরে ধীরে বাড়ছে। যত আমি বট গাছের সামনের দিকটা এগোচ্ছি, তার পাশে যে অফিসটা আছে সেখান থেকে আওয়াজটা আসছে। একটু একটু করে আমার যেন মনে হচ্ছে যে আমি কি এসে ভুল করলাম, মানে আমাকে তো বেরোতে হবে ওইখান দিয়ে, আমি অত দূর যাবো কিভাবে। সো অ্যাজ ফার এজ আই রিমেম্বার, ওখানে ওইভাবে কোনো রকম ঝোপঝাড় ছিল না, কারণ একটাই ন্যাড়া গাছ ছিল মাঠের ওপর। কিন্তু আমি দূর থেকে দেখছি গাছের নিচে ছায়া, মানে গাছের নিচটা না একটা ঘন জমাট বাঁধা অন্ধকারের মতন। এবার কিছুটা একরকম ভাবে দেখলে মনে হবে কেউ বসে আছে, আবার কিছুক্ষণ পর দেখলে মনে হচ্ছে ছায়াটা একটু যেন অন্যরকম, কেউ কি দাঁড়িয়ে আছে। রাত্রির 12টা-1টা বাজে, আমার মনে হচ্ছে ঘরে কেউ আছে এবং সে অশরীরী। হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই মিস্টিক নাইটস এর চ্যানেলে। এটা হচ্ছে এপিসোড নাম্বার 8, আর আজকের যিনি আমাদের গেস্ট ছিলেন তিনি হচ্ছেন তিন্নিদি। তিন্নিদি মানে হচ্ছে আমাদের যার সাথে এর আগেও পডকাস্ট হয়েছে সূর্য, মানে পুটু, তার নিজের দিদি। তো আমাদের আগের প্রিভিয়াস কিছু এপিসোড দেখে তিনিও ভাবলেন যে হ্যাঁ, তার সাথে ঘটনা যেটি ঘটেছে সেইটা তিনি শেয়ার করতে চান। তো তিনি আজকে এসেছিলেন অনেক দূর থেকে, আর তার জন্য থ্যাংক ইউ ওয়ান্স এগেইন তুমি তিন্নিদি, যদি দেখো এখন। আর আমরা যদি আজকের ঘটনা নিয়ে বলি, তো ঘটনাটা কিন্তু প্রায় অনেকের সাথেই ঘটে, কিন্তু বেশিরভাগ লোকই আমরা ইগনোর করে যাই, সেটা মনের ভুল করে। অনেক কিছু এমন ঘটে আমাদের সাথে যেটা আমাদের মনে হয় যে না, এটা আমাদের মনের ভুল, এটা হয়তো অরিজিনালিটিতে হচ্ছেই না, কিন্তু সব সময় সেরকম কিন্তু নয়। অনেক সময় এগুলো কিন্তু সত্যিই হয়ে দাঁড়ায়। আজকের সেই ঘটনাটা থেকে আপনারা জানতে পারবেন এরকম অনেক কিছু যেগুলো আমাদের মনের ভুল মনে হয়, সেগুলো হয়তো মনের ভুল নয়। দুটি টোটাল ঘটনা আছে, আর দুটোই অনেকটা ইন্টারেস্টিং। তো আমি আশা করবো আপনারা সেই সবদি পডকাস্টটি দেখবেন। কিন্তু পডকাস্টে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটু রিকোয়েস্ট করতে চাই, যদি আপনাদের ভালো লেগে থাকে পডকাস্টগুলো, তো সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, কারণ এর আগে আপনারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে হয়তো ভুলে যান। তাই জন্যে আমি ভাবলাম যে শুরুতেই একবার মনে করিয়ে দিই সাবস্ক্রাইবের কথা। সাবস্ক্রাইব করে বেল আইকনটা অলে করে দেবেন। আর একদমই সময় নষ্ট না করে চলুন ডাইরেক্টলি জাম্প করি পডকাস্টে। তো কেমন আছো বলো? ভালো আছি। আমি তোদের কিছু ভিডিওস দেখলাম ইউটিউবে, তো দেখে তো খুবই ইন্টারেস্টিং লাগলো যে কত রকম এক্সপিরিয়েন্স সবাই শেয়ার করছে। তো আমার কিছু এক্সপিরিয়েন্স আছে, তো আমার মনে হলো আমিও বলি, ইচ্ছে হলো, তো তাই আর কি। একদমই। আর আমাকে পুটু মানে সূর্য যেরকম আপনারা চেনেনি, তো সেও বলছিল যে হ্যাঁ তিন্নিদির কাছে, মানে একবার বলে রাখি যে তিন্নিদি হচ্ছে সূর্যর দিদি, তো দিদির কাছে অনেক ঘটনা আছে, তো সেও বলতে যায়। তো ওই জন্য আমরা আমন্ত্রণ করেছিলাম। আর ধন্যবাদ তোমাকে এত দূর থেকে আসার জন্যে। আর তাহলে একবারে ডাইরেক্টলি আমরা ঘটনাতে জাম্পিং করি, তো শুরু কর। তো তোরা তো জানিস আমাদের মেদিনীপুরে বাড়ি আছে। তো বাড়ির ঠিক পিছনেই আমাদের বেজদলার মাঠ বলে একটা জায়গা, আর মাঠের ঠিক পিছনেই জর্জ কোর্ট। এইবার জায়গাটা অনেকটাই বড়, তো কারণ ওখানে তো এখানকার মতন অতটা ঘন জনবসতি গড়ে ওঠেনি, ধীরে ধীরে ডেভেলপ করছে। তো কোর্টের ভিতরটা ভীষণই ফাঁকা 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 বলতে বট গাছ, অশ্বত্থ গাছ, প্রচুর গাছ, মানে ভীষণই সুন্দর লাগবে হাঁটতে। দিনের বেলা এতটাই ঘন গাছ যে সূর্যের আলো ঠিক মতো প্রবেশ করে না, মানে ছায়া 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 পুরো এলাকাটা। আর এই গাছের ফাঁকে ফাঁকে টালির ঘর আছে, যেখানে যখন কোর্টটা অ্যাক্টিভ থাকে, মানে কাজকর্ম চলছে সরকারি, তখন ওখানে উকিল মোক্তাররা কাজকর্ম করছেন, টাইপ করছেন বিভিন্ন ডকুমেন্টস, যে কেসগুলো ফাইল হচ্ছে সেখানে টাইপ করছে, যাদের কেস চলছে তারা আসছে যাচ্ছে। তো জায়গাটা দিনের বেলা ভালোই সরগরম থাকে, কিন্তু আমাদের ছোটবেলাটা ওখানেই কেটেছে।
কিন্তু আমরা বরাবরই শুনে এসেছি যে কোর্টের ভিতর দিয়ে রাতের বেলা হাঁটাচলা করা যাবে না। এবার ব্যাপারটা হলো মেদিনীপুর যে বাজার, সেখান থেকে আমাদের বাড়ি আসতে হলে কোর্টটা সব থেকে শর্টকাট হয়। ওর ভিতরে যে রাস্তাটা, যেটার কথা আমি এই মুহূর্তে বললাম, খুবই শর্টকাট হয়, আর মানে অনেকটা ঘুরতে হয় না। কিন্তু যদি কোর্ট দিয়ে না আসি, আমাদের অনেকটা ঘুরে আসতে হয়। তো যার জন্য আমরা চেষ্টা করতাম ওই সন্ধ্যে 5টা-6টার মধ্যে ফিরতে, যেখানেই যাই, কারণ না হলে আমাদের মানে অনেকটা ঘুরতে হবে, আর কোর্টের ভিতর দিয়ে তো আসা যাবেই না। এবার বড়রা বলেছে শুনতে হবেই, কিন্তু আমরা জিজ্ঞেস করতাম যে কেন, বলছে না, যেতে না করা হয়েছে, কেন যাবি। শুধু আমার বাড়ির বড় কাকা জ্যাঠারাই বারণ করতে এমন নয়, আশেপাশের লোকও অ্যাভয়েড করতো রাস্তাটাকে। তো এবার আমি বোনাদের কাছেই শুনেছি, কাকা জ্যাঠাদের কাছে, যে ভিতরে অনেক রকম কিরম হতো, এখন নয়, ওটা তো ব্রিটিশ আমলের কোর্ট, তখন যখন বিচার হতো কয়েদিদের, কিছু কিছু সময় ওই বেলতলার মাঠে মানে ফাঁসি দেওয়া হতো। এবার যে গাছে ফাঁসি দেওয়া হতো সেটা এখনো আছে, কিন্তু সেই বেল গাছটা এখন ন্যাড়া, মানে পাতা ফাতা কিছু নেই, জাস্ট কঙ্কালের মতো গাছটা দাঁড়িয়ে আছে। সেই গাছে ফাঁসি দেওয়া হতো। এবং কোর্টের ভিতরে একটা বট গাছ আছে, যেটা খুবই ফেমাস এই এলাকায়। মানে কেউ ধরো কোথাও মিট করবে কোর্টের ভিতর, তাহলে বট গাছের ওখানে একটা মিট করার মানে ওটা একটা ভালো লোকেশন আর কি। তো সেই পুরনো, ওটার প্রায় 300-400 বছরের পুরনো বট গাছ, তো সেই বট গাছেও ফাঁসি দেওয়া হতো, এবং রীতিমতো জনসমক্ষে ফাঁসি দেওয়া হতো, মানে সবাই দেখতে পেত। তো খুবই নির্মম এবং নৃশংস একটা দৃশ্য আমরা কল্পনা করতে পারি। তো এবার যার কারণে এরকম ঘটনা যেহেতু আগে হয়েছে, ফলে সবার মনে ওই জায়গাটার প্রতি একটা ভয়, একটা অন্যরকম ফিলিংস কাজ করে। এবার আমাদের যেহেতু মানা করা হয়েছে এবং বলা হয়েছে সন্ধ্যে 7টার পর কোনোভাবেই কোর্টের ভিতর দিয়ে আসা যাবে না, এবং আশেপাশের লোকও তাই বলে, তো আমরা ইউজুয়ালি অ্যাভয়েড করতাম, আসতাম না। এইবার আরেকটাও কারণ ছিল, যেহেতু জায়গাটা একেবারেই শুনশান, মানে আমাদের বাড়িতে জায়গা, মানে আমাদের বাড়ির যে এলাকাটা, সেখানে স্ট্রিট লাইট আছে, আলো ফালো চারদিকে আছে। যেই মুহূর্তে ওই এলাকা পেরিয়ে আমি কোর্টের দিকে যাচ্ছি, ধীরে ধীরে আলোগুলো কেন জানি কমতে থাকে। মানে ওখানে বাড়ি ঘরও নেই, মানে সাধারণ যে জনবসতি বলি, বাড়ি, দোকান, মুদি দোকান, সেসব কিন্তু নেই আশেপাশে একদমই। আর কোর্টের কাছে গিয়ে ওই সন্ধ্যে 7টার সময় দাঁড়ালে যেন মনেই হবে যে কোথায় এসেছি। আশেপাশে একটাও আলো নেই, শুধু সামনে কোর্টের বিশাল বড় গেট, তুমি গেট পেরোলে কোর্টে ঢুকছো। এবার দিনের বেলা তো আলো লাগে না, কারণ এমনি খুবই সুন্দর লাগে, বললাম তো, কারণ এতই গাছ যে সুন্দর, গরমও লাগে না, ছায়ার মধ্যে সবাই কাজ করে। কিন্তু রাতের বেলা অত গাছ, মানে বিভৎস ভয় লাগে। এইবার আবার ওপাশে কোর্টের যে ওই দিকের গেট, মানে যেখান দিয়ে আমরা বেরিয়ে মার্কেটের দিকে যাচ্ছি, কোর্টটা তো মাঝখানে পড়ছে, তারপরে আবার লাইট, ওদিকেও আবার লাইট, কিন্তু কোর্টের ওই এরিয়াটা এবং বেলতলার মাঠ, যে পুরো জয়েন্ট এরিয়াটা, কোনো আলোর ব্যবস্থা নেই। ফলে কি হয়, ভূতের বা অন্য অশরীরী অস্তিত্বের ভয় না পেলেও একটা অন্যরকম ভয় কাজ করে, ডাকাত, চোর ডাকাতের। হ্যাঁ, মানে অতটা অন্ধকার থাকলে, যে কোনো জায়গাতেই যদি অতটা অন্ধকার থাকে, তাহলে একটা নর্মালি ভয় ভেতর থেকে বেরিয়ে আসে। একদমই, চোর ডাকাত, সাপ খোপ, কত কিছু হতে পারে। তো আমরা ওই জন্য অ্যাভয়েড করতাম। তো একবার হয়েছে কি, আর সত্যি বলতে আমরা ভাই বোনরা যদি কোথাও বেরোই, একসাথেই বেরোতাম, বাবা মার সাথে, ভাই বোনদের সাথে, কাকা জ্যাঠাদের সাথে। কিন্তু একবার আমি একা পড়ে গেছিলাম, এবং আমি বুঝতেও পারিনি যে আমার অতটা দেরি হবে ফিরতে। তো এবার যখন আমি ফিরছি, আমি বাড়িতে জানালাম যেরকম আমার দেরি হবে। তো বাবা প্রথমেই বললো, একেবারেই কোর্টের ভিতর দিয়ে আসবি না, তুই কোর্টের পাশ দিয়ে একটা রাস্তা আছে, যেটা আবার অনেকটা ঘুরপথ, ওখান দিয়ে আসবি। এইবার আমি বললাম ঠিক আছে, তাই করব। এবার এসে কোর্টের সামনে দিয়ে যখন বেরিয়ে যাচ্ছি, তখন মনে হলো যে বেকার এতটা আমি হাঁটবো, বাইরে দিয়ে হাঁটলে কিন্তু অনেকটাই এক্সট্রা হয়। এবার কিন্তু মেন গেট বন্ধ কোর্টের, কারণ অত রাতে তো কেউ যায় না ওদিকটা, এমনি মানুষজনের জন্য, সাধারণের জন্য বন্ধ থাকে। তো মনে হলো যে যাবো, এতটা আবার হাতে জিনিসপত্র ছিল যে ঘুরে যাওয়াটা বেকার হবে। আর ছোট গেটটা পাশে দেখি খোলা, তখন মনে হলো এই তো এইটুকু, কি আর হবে। হ্যাঁ, কারণ সবাই বলে, আর আমার বরাবরই ভয়টা একটু কম, কারণ মনে হয় যে বলছে, মুখে মুখে একটা কথা অনেক সময় চলেও আসে যে আদৌ হয়তো কিছু নেই, একটা ভয় মানুষের মনে এমনি দানা বাঁধতে থাকে, সেখান থেকে ভুলভাল জিনিস দেখে মানুষ ভয় পায়। তো আমি ভাবলাম যে যাই, কিছু হবে না। এবার ঢুকেছি, তো ঢোকার পর প্রথমে বললাম অনেকটা বড়।
এবার যে বট গাছটা কোর্টের ভিতর ছিল সেটা কিন্তু কোর্টের যে মেন রাস্তা তার ওপর পড়ে না, সেটা পড়ে ভিতরে তো অনেক টালির বাড়ি, মেন যে কোর্টের অফিস আছে এবং সেগুলো ছোট ছোট রাস্তায় ভাগ করা, মানে মেন রাস্তা দিয়ে গিয়ে আমাকে হয়তো ডান দিকে টার্ন নিতে হবে, তাহলে একটা অফিস, বাঁ দিকে টার্ন নিলে আরেকটা অফিস। তো ওইভাবেই বট গাছটা একটা সাইডে ছিল কোর্টের, একটা গলি নিলে বট গাছের সামনে দিয়ে যাওয়া পরে, আর তার সামনেও ছোট ছোট অফিস আছে। তো আমি তো ভেবেছি যে কোনো রিস্ক নেওয়ার দরকার নেই, আমি সোজা যাব, ওদিক দিয়ে বেরিয়ে যাব, কারণ একই আমি বাড়ির অমতে ঢুকেছি, জানলে বাড়িতে খুবই রাগ করবে, আর ঘড়িতেও তখন প্রায় 10টা 10:30 তো বেজেই গেছে। কিন্তু কিছুটা এগোনোর পর দেখি ব্যারিকেড লাগানো, না কি রাস্তার কাজ চলছে, ওই যে মেন রাস্তায় সেখানে রাস্তার কাজ চলছে, মানে কোর্টের ওই ভেতরে রাস্তা মেরামতির কাজ চলছে, মেন যে রাস্তাটা। তো কোনোভাবে ওখান দিয়ে আমি আসতে পারবো না, অনেকটাই রাস্তা পড়ছে। তো কি করব তখন, এবার আমি অনেকটা ঢুকেও চলে এসেছি, আমি যে ঘুরে ফেরত বেরিয়ে যাব তাতে আমার অলরেডি অনেকটা টাইম ওখানে চলে গেছে। তো ভাবলাম কি আর হবে, বটগাছের সামনে দিয়েই যাই। তো মানে আমাকে যেই রাস্তা দিয়ে আমি যাব সেটা ওই বটগাছের সামনে দিয়েই আমাকে বেরোতে হবে ওদিকে, যেটা ওই অফিসটা অন্য অফিসের সামনে দিয়ে, যেটা এইমাত্র বললাম অনেকগুলো ছোট ছোট রাস্তায় ভাগ করা। এবার তখনও আমার মনে অতটা ভয় দানা বাঁধেনি, তবে একটু অন্যরকম টেনশন হচ্ছিল, কারণ কোর্ট চত্বর একটু কয়েদিদের জায়গা, একটু অন্যরকম কাজকর্ম, নেগেটিভ ভাইবস, এক্স্যাক্টলি সো, হ্যাঁ নেগেটিভ ভাইবস থাকে। তো যাই হোক, এবার আমি অন্য রাস্তাটাই নিলাম। এবার আসার পর থেকে দূর থেকে না অন্ধকারের মধ্যে বট গাছটাকে দেখছি, মানে তলায় যেন ঘন সেই অন্ধকার জমাট বেঁধে আছে। তো যাই হোক, আমি অতটা না করে আমি ভেবেছি ওখান দিয়ে বেরিয়ে যাব, তাড়াতাড়ি করে হাঁটছি। এবার দিনের বেলা ওই সময় ওই জায়গাগুলো প্রচুর সরগরম থাকে এবং চারিদিকে লোকজন টাইপ করে, সে টাইপিং এর আওয়াজ পাওয়া যায়, ডকুমেন্টস টাইপ হচ্ছে, ফাইল টাইপ হচ্ছে। তো এবার রাত্রিবেলা ওখানে পুরো নিঃশব্দ থাকে, কিন্তু কিছুটা এগিয়ে আসার পর আমার যেন মনে হলো সামনে থেকে টাইপিং এর আমি আওয়াজ পাচ্ছি, খটখট খটখট করে। এবার ওই সময় 10টা 10:30টার সময় এমনও নয় যে আশেপাশে বাড়িঘর আছে, দোকানপাট আছে, লোকজন আছে, তাদের কোনো আওয়াজ আছে, তাও নয়, একেবারে নিঃশব্দ, এবং কোর্ট, শুধুমাত্র কোর্টই আছে ওখানে, আর কিছু নেই। অত রাতে ওখানে কে টাইপ করবে, কেনই বা আসবে আওয়াজ, এইসব চিন্তা আমার মাথায় তখনও আসেনি। আমি ভাবছি আওয়াজটা আসছে কোথা থেকে। আমি আর একটু এগোলাম, এগিয়ে আমি এগোচ্ছি 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 এবং শব্দটা যেন ধীরে ধীরে বাড়ছে। যত আমি বট গাছের সামনের দিকটা এগোচ্ছি, তার পাশে যে অফিসটা আছে সেখান থেকে আওয়াজটা আসছে। এইবার ব্যাপারটা হচ্ছে যে তখন একটু একটু করে আমার যেন মনে হচ্ছে যে আমি কি এসে ভুল করলাম, মানে আমাকে তো বেরোতে হবে ওইখান দিয়েই, আমি অত দূর যাবো কিভাবে, আমি যেখানে আছি তার থেকে আওয়াজটা আরো হয়তো 10 হাত দূরে হচ্ছে, কেন হচ্ছে, কিসের থেকে হচ্ছে আমি তো জানি না, এবং কোনো পশু পাখির পক্ষেও, বেড়াল কুকুরের পক্ষে ওরকম টাইপিং এর আওয়াজ করা সম্ভব নয়। তো আমি যাব কিভাবে, তো কিন্তু আমাকে যেতেও হবে। তো আমি আস্তে আস্তে এগোতে থাকলাম এবং শব্দটাও তাল দিয়ে বাড়তে শুরু করলো। মানে বোঝা যাচ্ছিল যে তুমি কাছে গিয়ে আসছি, মানে যাই হোক তার কাছাকাছি আছি। এবার তখন না আমার সত্যি বলতে আমার বাড়ির কথা খুব মনে পড়ছিল, যে দিদি, আমার জেঠুর মেয়ে, সেই আমার গল্প বলেছিল যে আমাকে জিনি বলে ডাকে, যে কখনো আর যাই হোক বটতলার নিচ দিয়ে আসিস না, ওই বট গাছের তলার যে রাস্তাটা আছে, দিনের বেলা যা। দিনের বেলা লোকে ওই জায়গাটা অ্যাভয়েড করে, অফিস কাছারি চলে, কিন্তু চাটা খাওয়ার জন্য লোকে যখনই আড্ডা ফাড্ডা মারে ওই জায়গায় কেউ অতটা যায় না। তো এবার তখন আমার আর এই কথাগুলো যত আমি ভাবছি আমার তত গায়ে কাটা দিয়ে উঠছে, যে কি করলাম আমি, যেতেও হবে আর আমি কিছু উপায় নেই। তো তখন যেরকম আমি বরাবরই একটু ডাকাবুকো, মানে আমি আগেও বললাম যে অতটা ভয় আমাকে ছুতে পারে না। তো যেটা আমি কোনোদিন করবো না ভেবেছিলাম, তো সিনেমায় যেরকম দেখেছি বা গল্প পড়েছি, রাম নাম নিলে নাকি ভয় কেটে যায়, তো সেই মুহূর্তে মনে মনে আমি সেটাই শুরু করলাম, যে ঠাকুরের নাম জপি। ঠাকুরের নাম তো আমরা যে কোনো সময় জপতে পারি, যে কোনো বিপদে। তো সেই রকম সময় ওরকম জপতে 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 যখন আমি একেবারে পেরোচ্ছি বটগাছের সামনে দিয়ে, আমি পরিষ্কার শুনতে পেলাম ঘরের ভিতর দিয়ে আওয়াজ আসছে, কেউ যেন বসে টাইপ করছে, এবং ঘরের দরজা কিন্তু বন্ধ, ভিতরে কিন্তু অন্ধকার। দরজা বন্ধ কিন্তু জানালা দিয়ে বোঝাই যাচ্ছে ভিতরে কোনো আলো জ্বলছে না, অন্ধকার, এবং সেখান দিয়ে
কেউ বসে যে টাইপ করলে আমরা যে আওয়াজ পাই, কাগজ বেরোচ্ছে টাইপিং এ, যে কাগজগুলো বেরোয় না একটা খসখস করে আওয়াজ, এরকম হচ্ছে। তো সেই দিন আমি কিভাবে ওই জায়গা পেরিয়েছি আমি মানে এখনো ভাবি যে কি ফারাক গেছে আমার। আমি তো মনে করি মানে যথেষ্ট আমি একটা মানে রিস্ক নিয়ে ফেলেছিলাম। এটা তো গেল ওইটুকু, তারপর আরো বাকি ছিল যে বেলতলার মাঠ, সেটা পূরণ করে দিল। কি ছিল যে এবার বেলতলার মাঠও একটা ফাঁসি দেওয়ার ব্যাপার ছিল, এবং ওই পুরো জায়গাটাই অন্ধকারে ভরা থাকে, এবং আমাদের বলাই হচ্ছে যে ওই জায়গাটা তোমরা অ্যাভয়েড করবে, যেরকম বললাম। এবার আমি ভেবেছি আর কিছু হবে না, এই তো পেরিয়ে গেছি, এবার জাস্ট বেরিয়ে যা। এইবার যত আমি বেলতলা মাঠের দিকে এগোচ্ছি, ওখানে এখন ওই সেম বেল গাছটাই আছে, সেখানে কোনো পাতা নেই, মানে একদমই ন্যাড়া একটা গাছ এরম দাঁড়িয়ে আছে। তো এবার আমি যত এগোচ্ছি দূরে মাঠটা দেখতে পাচ্ছি, এবং গাছের নিচে মানে অবয়বের মতো কিছু দেখতে পাচ্ছি অনেকটাই দূর থেকে। দেখো এবার দূর থেকে দেখে মনে হচ্ছে যে ঝোপঝাড় টাইপের কিছু আছে। এবার আমি তো হন করে তখন ভয় পেয়েছি অলরেডি, এবং আমি যেভাবেই হোক মেন গেট, ওদিকের মেন গেটটা বেরোনোর চেষ্টা করছি, এবং সামনে বেলতলার মাঠটা আমাকে পেরোতে হবে। এবার অ্যাজ ফার এজ আমি আই রিমেম্বার, ওখানে ওইভাবে কোনো রকম ঝোপঝাড় ছিল না, কারণ একটাই ন্যাড়া গাছ ছিল মাঠের ওপর। কিন্তু আমি দূর থেকে দেখছি গাছের নিচে ছায়া, মানে গাছের নিচটা না একটা ঘন জমাট বাঁধা অন্ধকারের মতন। এবার কিছুটা একরকম ভাবে দেখলে মনে হবে কেউ বসে আছে, আবার কিছুক্ষণ পর দেখলে মনে হচ্ছে ছায়াটা একটু যেন অন্যরকম, কেউ কি দাঁড়িয়ে আছে মানে। এবার তখন হতেই পারে যে আমি হয়তো মনের ভুলে এসব দেখতে পারি, কারণ আমি তো আগে গল্পটা শুনেছি, কিন্তু আমার মনে হয় না ওটা মনের ভুল, কারণ আমি যথেষ্ট এবং ওই সময় যথেষ্টই সচেতন ভাবে হাঁটছিলাম। আমার সম্পূর্ণ ফোকাস আমার রাস্তায় ছিল যে আর কিছু না, আমাকে এখান থেকে বেরোতে হবে। কিন্তু সেই জন্য আমার পরিষ্কার মনে আছে যে ওখানে, এখন মনে হয় যে ওখানে সত্যি কিছু ছিল, মানে কেউ কিছু দাঁড়িয়ে ছিল, কিছু বসে ছিল, এবং সেটা পার্থিব জিনিস এরকম হয় না। এবং এতটা নেগেটিভ ভাইবস মানে আমি সেই দিন সেই রাতে পেয়েছিলাম, আমি আজ অব্দি পাইনি। তো তখন এবার যখন ওখান দিয়ে পেরোচ্ছি, সেই মুহূর্তে আমার ফোন বাজে, বাবা এতক্ষণ দেরি হচ্ছে, কি ব্যাপার, দিয়ে ফোন করেছে, কোথায়। তো আমি ফোনটা ধরে, বাবাকে আমি বলিনি যে আমি ওর ভিতর দিয়ে আসছি, তো আমি বললাম যে না এসে গেছি, কাছাকাছি আছি। করে আমি যে ফোনটা রেখে যখন তাকিয়েছি, দেখি না কই, গাছের তলা তো পরিষ্কার, কিছুই নেই। তো তখন এই যে মুহূর্তটা আমি যে রিয়েলাইজ করলাম যে একটু আগে আমি কিছু দেখেছিলাম এবং পর মুহূর্তে সেটা নেই, এমনটাও হতে পারতো যে হয়তো জিনিসটা ছিল আমি চোখের ভুল, কাছে গিয়ে দেখলাম হ্যাঁ একটা ছোপ আছে, বা হ্যাঁ একটা গাছ আছে, কাঁটা গাছ আছে, যেটাকে আমি ভুল করছিলাম। তাহলেও না মনে একটা সান্ত্বনা দেওয়া যায় যে না আমি আমি দেখিনি, আমি কিছু ওরকম ছিল। কিন্তু যেই মুহূর্তে আমি দেখছি কই না, তো কিছুই তো ছিল না, তখন গায়ে আমার পুরো কাঁটা দিয়ে উঠলো যে এটা ঠিক জায়গা নয়, মানে ঠিক সঠিক সময়ও নয়, সঠিক জায়গাও নয়। তো সেই বেলতলা মাঠে আমি প্রায় রীতিমতো জিনিসপত্র নিয়ে দৌড় দিয়েছিলাম, মানে এখন ভাবলে হয়তো হাসি পাবে সেই সিচুয়েশনটা। তো দৌড়ে যখন মেন গেটটা পেরোই, মেন গেট পেরিয়ে তাও কিছুটা হাঁটলে তারপর প্রথম মুদি দোকান পড়ে এবং প্রথম জনবসতি শুরু হয়। সেখানে ঢুকে আমি দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, যে মানে পিছনে আমি কি ফেলে এলাম, কি ছিল। তো আজকে আমি এই ঘটনাটা আমি বললাম, আমার বাড়িতে আজ অব্দি জানে না যে এটা আমি ফেস করেছি। তো মানে এরকম যার সাথে হয় সে নিজেই বোঝে যে তার সাথে কি হচ্ছে। আর তার থেকেও বড় কথা, যদি আমি ধরো আরেকবার ভাবার চেষ্টা করি জায়গাটাকে, বেলতলার মাঠ পুরো খালি, এমনিতে যদি পুরো খালি মাঠ থাকে আর মাঝখানে একটা গাছ থাকে, তো ওই অন্ধকারের মধ্যেও কিন্তু চোখ বুঝতে পারে যে কি আছে না আছে, বা একটা চাঁদের আলো যদি নাও থাকে তাও একটা আইডিয়া লেগে যায়। কারণ আমরা যখন অন্ধকারে নর্মালি হাঁটাচলা করি, বাড়ির মধ্যে অনেক সময় লাইট নেভানো থাকে, তাও আমরা বুঝতে পারি এখানে কিছু আছে, ওখানে কিছু আছে। তো সেই জায়গাটাতে যে তুমি দেখলে একটা একদম অন্ধকার ছায়া, তারপরে নেই, তো সেটা আরো ভয়ানক বিষয়। তো আমি জানি না, আমি হলো তো এখানে পালিয়ে যেতাম, অজ্ঞান হয়ে যেতাম, কি হতো জানি না। তো মানে খুব, আর এমনি তো এরকম জিনিস আমি অনেক শুনেছি এর আগে, আমিও তো অনেক গল্প টল্প শুনেছি, আর অনেক লোকেরা আমাকে বলেও আর কি। তো এগুলো কিন্তু হয়, মানে তুমি ওই যে কোর্টটা যেরকম তুমি বললে ওখানে সবাইকে ফাঁসি দেওয়া হতো, তো হতে পারে যে সবাই যে একটা জায়গা না নেগেটিভ যখন হয়ে যায়,
ওই নেগেটিভিটিটা তখনই যায় যখন ওই পুরো স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যায়। যতক্ষণ না পুরো চেঞ্জ হচ্ছে ততক্ষণ একটা নেগেটিভ থেকেই যায় জায়গাটা, মানে বুঝে যায়। একটা ব্যাপার আছে যে সেই মুহূর্তে আমি ওদের ওদের এরিয়ায় ঢুকেছিলাম, ওই রাত্রিবেলাটা ওদেরই ওখানে জায়গা, ওখানে দিনের বেলা তো মানুষজন থাকে, হ্যাঁ। এবং সেই সময় ঢুকে যে আমি কি ভুল করেছিলাম সেটা এখন বুঝতে পারি। ওরাও হয়তো নিজেদের অস্তিত্ব প্রমাণ দিয়ে বুঝিয়েছিল যে সবকিছুর সঠিক সময় সব জায়গায় যাওয়ার কি দরকার। মানে ওটাই যে তোমাদের যখন সকালে টাইম, তুমি রাত্রে কেন এসছো, এরকম একটা বিষয়। আর যেখানে তোমাকে এত লোকে বারণ করছে, নিজের সাহস ভালো কিন্তু ওভার কনফিডেন্স হয়ে গেলে তখনই এরকম। আরে এটাই কিন্তু একটা পার্থক্য, তুমি সেদিনকে বুঝেছিলে তারপরের দিন থেকে তুমি যাওনি। আবার অনেকে এমন আছে ওই দিনকে বোঝার পরে আবার যায়, অবশ্যই তখন প্রবলেম। ওই দিনের পর আমি দিনের বেলা যেতেও আমি কাউকে নিয়ে তার হাত ধরে যেতাম, কারণ এতটাই আমি মানে ট্রমার মতনই বলা যায়। তাও আমি হ্যাঁ, কারণ একটা মানে যেখানে পুরো ফাঁকা জায়গা, ফার্স্ট কথা, তারপর টাইপরাইটারের আওয়াজ আসছে, তো ভয়ানক। তো এইটা তো একটা ঘটনা আমরা শুনলাম। আমি জানি, আমি মানে তুমি পুটুকে বলেছিলে যে আরো কয়েকটা ঘটনা আছে, তো আর মানে তোমার সাথে এইটা তো একটা ঘটেছে, তোমার সাথে কি আরো কিছু ঘটেছে নাকি এটাই ফার্স্ট টাইম? না, আরেকটা ঘটেছে, তো সেটা আমি বলছি। তো আমার একবার একটা জায়গায় মানে পরীক্ষা দিতে যাওয়ার ব্যাপার ছিল, তো লোকেশনটা একটু দূরে, তো সেক্ষেত্রে আমাকে ওখানে নাইট স্টে করতে হতো, এখানে সেন্টার পড়েছিল। তো এবার তো ভালো কথা, এবার কোথায় থাকবো কি ব্যাপার তাই নিয়ে যখন খোঁজ করছিলাম, তো জানতে পারলাম যে আমার এক ফ্রেন্ডের ফ্ল্যাট আছে, আচ্ছা। এবং সেখানে ওরা কেউ থাকে না, তারা সবাই শহরের দিকে থাকে, তো জাস্ট ফাঁকাই পড়ে আছে। তো কিন্তু ওরা থাকে না কেন সেটা আমরা জানি না, কিন্তু ওরা ওদের ওই ফ্ল্যাটে কিছু ঘটনা, কিছু নেগেটিভ কিছু ঘটনা ঘটার পর ওরা ফ্ল্যাটটা কিনেছিল, কিন্তু ওরা থাকতে পারেনি হয়তো, সেটা আমাকে পরে আমার মনে হয়েছে। সেই মুহূর্তে তো কেউ বলে না, তো ওরা থাকে না। আমি অবাক হয়েছিলাম যে কেনার পরেই কেউ কিভাবে হয়ে যায়। তো তার জন্য যখন সেন্টার পড়েছে আমি ওকে বলিনি, যে আমি ভেবেছি নিজেই কিছু ব্যবস্থা করে নেব। তারপর লোকেশনটা কোথায় কি ব্যাপার যখন এইসব নিয়ে ডিসকাস করছিলাম, তখন বললো তুই তো ওখানেও করতে পারিস, দেখ যদি আমার আছে তুই চাইলে থাকতে পারিস। তা আমি ভাবলাম ঠিক আছে, ভালোই হবে। তো এবার আমি বললাম যে ঠিক আছে, তাহলে কি ব্যাপার? বললো যে নিচে যে যিনি থাকেন তার কাছে চাবি আছে, তো তোর যদি দরকার পড়ে তো তুই যেদিনটা লাগবে তুই সেদিন থেকে যা। তো ঠিক আছে। এবার আমি ওই যে মানে একা যাতায়াত করতে যথেষ্টই মানে আমার অসুবিধা হয় না, যাই লোকের সাথে কথা বলা থাকা আমার হয় না। তো এবার আমি সেদিন যাই যেদিন পরীক্ষা ছিল। এবার পরীক্ষা যেদিন ছিল সেদিন আমি সেন্টারে যাই, এবং ফেরার পথে আমি ভেবেছিলাম ওখানে স্টে করবো, নাহলে আমার অনেকটা দেরি হয়ে যেত বাড়ি ফিরতে। তো এটা বহু বছর আগেকারই ঘটনা, আমি এখন বলছি আর কি। তো এবার যখন ছিলাম, এবার হ্যাঁ, এবার পরীক্ষা দিতে ফিরেছি, খাবার কিনে এনেছিলাম, কিনে এনে এবার একদম যখন ঢুকলাম তখন দেখলাম এমনি মোটামুটি যেটুকু থাকার জন্য দরকার সেটুকুই আছে, লাইট, ফ্যান, একটা বিছানা যেরকম দরকার। তো আমি ভাবলাম ঠিকই আছে, আমি খাবার কিনে খেয়ে নিয়ে, তো আমার পরিষ্কার মনে আছে সেদিনের ঘটনা, শুয়ে পড়ি। এবার অনেকে হয়তো একটু মানে যারা একটু ভয় পান, যে সচরাচর বলেন যে বাড়িতে একা থাকা উচিত নয়, বা থাকতে পারি না বা কিছু, আর নতুন জায়গায় একা থাকা উচিত নয়। মানে আমার ক্ষেত্রে তো ফ্ল্যাটটা নতুন, তো আমার এইসব কাজ করে না, মানে আমি আরামসে বাড়িতে একাও থাকতে পারবো কোনো জায়গাতে। তো আমার অত ভয় ডরের কথা মাথাতে আসেনি। তো আমি যে ঘরে খাট ছিল, পাখা ছিল, সেই ঘরেই শুয়ে পড়ি। তো প্রথমে তো সব ঠিকই আছে, মোবাইল স্ক্রল করছিলাম, সোশ্যাল মিডিয়া সার্ফ করছিলাম, তখন অবধি ঠিক আছে। বাড়িতে ফোন করলাম, কি হলো, কেমন পরীক্ষা হলো, এইসব নিয়ে আলোচনা হলো, ততক্ষণ অবধি সবই ঠিক ছিল। তো এবার শুয়ে পড়েছি। এবার মোটামুটি তখন কটা বাজে, আমি ঘুমোইনি তখনও, ওই 1-1:30 হবে হয়তো। এইবার তখন হঠাৎ করে মনে হলো, আমি মনে হয় বাথরুমের কল খুলে এসেছি, যদিও আমার বাথরুমে যাওয়ারও সেরকম প্রয়োজন পড়েনি, হাত ধুতে এটুকুই গেছিলাম, কল খোলা তো দরকারই নেই, কারণ জল অলরেডি বালতিতে ছিল, আর মানে ইউজ করার মতন তো সেরকম আমার লাগেনি। তো আমার তাও মনে হলো জল পড়ছে বাথরুমে, তো আমি গিয়ে বন্ধ করে এসে শুয়েছি। কিছুক্ষণ পর মনে হলো আবার জল পড়ছে,
এইবার তখন মনে হলো, তখন আবার অন্য কিছু মাথায় আসেনি, কারণ আমার এগুলো অতটা মাথায় আসে না। আমি বললাম যে তাহলে আমি টাইট করে আটকাইনি, বা কলটা লুজ আছে, জল পড়ছে। তো গেলাম, আমি গিয়ে আবার আমি টাইট করে বন্ধ করে এলাম। তো যাই হোক, তারপর আর কিছু হয়নি। এবার মাঝরাতের দিকে এমনি শুয়ে আছে, হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। এবার এমনি হয় না যে ঘুমোতে ঘুমোতে এমনি ঘুম ভেঙে গেল। এবার ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে গিয়ে তখন ঘরে একটা ছোট ডিম লাইটের মতন জ্বলছিল। আমার পুরো অন্ধকার শুধু অসুবিধা হয় কেন জানি, তো আমি ডিম লাইট জ্বালিয়ে শুই, সেটা জ্বলছিল। হঠাৎ মনে হলো যে এটা একটা অদ্ভুত ফিলিংস, আমি বলে বোঝাতে পারবো না, যে কেউ আমার সাথে আছে ওই ঘরে। এবার এটা হয়তো শুনতে অদ্ভুত লাগবে, কিন্তু যতক্ষণ না কারোর সাথে হচ্ছে ততক্ষণ জিনিসটা বলে বোঝানো যায় না। মানে মনে হচ্ছে যে আমি এই ঘরে এই মুহূর্তে একা নেই, আমার সাথে আরেকজন আছে, যে আমার দিকে হয়তো তাকিয়ে আছে বা আমাকে ওয়াচ করছে, কিন্তু সে আমার সাথে ঘরে প্রেজেন্ট আছে। ওয়্যারাজ ঘরে কিন্তু আলোতে আমি বুঝতে পারছি ঘর পুরো কেউ নেই, আমি একাই আছি। এবং আমার মানে আমি শুয়ে শুয়ে আমার এই যেই মুহূর্তে চিন্তাটা আমাকে গ্রাস করলো যে ঘরে আমি একা নই, আমার শরীরটা ভারী লাগছে নিজেকে। মানে কেমন একটা মানে পরিবেশটা কেমন ভারী ভারী লাগছে, ঘরের ভিতরের পরিবেশটা ভারী, আমার শরীরটা ভারী লাগছে এবং অদ্ভুত লাগছে মানে। এবং ততক্ষণে আমি সত্যি ভয় পেয়েছি। মানে এবার আমি কি করব? একে তো আমি এখানে কাউকে জানি না, আমি ঘরে শুয়ে আছি, রাত্রির 12টা-1টা বাজে, আমার মনে হচ্ছে ঘরে কেউ আছে এবং সে অশরীরী, একটা অন্যরকম ফিলিংস, একটা মানে অপার্থিব একটা উপস্থিতি আছে। তো এবার তখন এবং আমি যে কোনো দিকে তাকাচ্ছে, আমার মনে হচ্ছে যে সে আমার দিকে তাকিয়ে আছে। তো সেই মুহূর্তে বাড়ির লোককে ফোন করা মানে তারা প্রচন্ড ভয় পেয়ে যাবে যে মেয়ে একটা অন্য শহরে আছে, অন্য ফ্ল্যাটে আছে, কি করা যায়। তো তখন মাথায় একটা বুদ্ধি এলো, আমি প্লে লিস্ট থেকে যে কিছু মানে ঠাকুরের কিছু ভক্তিমূলক কিছু সঙ্গীত আমি চালিয়ে রাখলাম, গান চালিয়ে রাখলাম, আর ওয়ালপেপারে আমি ঠাকুরের ছবি সেট, মানে রীতিমতো এই কাজটা আমি করেছি। মানে আমার ভাবলে মানে এখন কেমন লাগে, আমার ওয়ালপেপারে চিরকাল আমার যে পোষ্য আছে, আমার বাড়িতে পোষ্য আছে, তার ছবি থাকে। আমার কখনো মনে হয়নি যে এইসব অনেকের আমি দেখি, কিন্তু সেই রাতে আমি সঙ্গে সঙ্গে ওয়ালপেপার চেঞ্জ করি এবং গানও চালাই। এবং তাতে মনের জোর বাড়লেও আমার ওই কিন্তু ফিলিংসটা যায়নি যে ঘরে কেউ কারোর একটা উপস্থিতি পেয়েছে। তো এবার যাই হোক, কোনো রকমে সেই রাতটা আমি কাটে। পরদিন তো যেভাবে হোক আমি সকালেই বাড়ি চলে আসি। তো এই জিনিসটার ব্যাখ্যা কিন্তু আমাকে কেউ দিতে পারেনি, যে কাউকে আমি বলিও নি, কারণ কেউ বললেই ভাববে যে মা এ তো বানিয়ে বলছে, এটা কি করে হয়। বা ঘরের মধ্যে কাউকে কিন্তু এই যে একটা মনে হওয়া যে আমাকে কেউ দেখছে বা আমার পিছনে কেউ আছে বা আমার সাথে এখানে সামনে কেউ আছে যাকে আমি দেখতে পাচ্ছি না, এটা ভয়ঙ্কর। এবং আমার কোথাও মনে হয়েছে ওরা হয়তো এই কারণের জন্য ওই ফ্ল্যাট থেকে ওরা চলে গেছে, কারণ এমন নয় যে ওটা একদম নতুন মানে কনস্ট্রাকশন, ওল্ড কনস্ট্রাকশনে ওরা কিনেছিল কারো একজনের কাছ থেকে, মানে ফার্স্ট যে ওনার তার কাছ থেকে। তো হতে পারে কিছু এমন ঘটনা, কিছু এমন অযাচিত কিছু হয়েছিল যার কারণে ওরাও ওই ফ্ল্যাটে থাকে না বা এরকম। যদিও আমি সেটা তার সাথে শেয়ার করিনি কিছুই। এই পডকাস্টের থ্রু যদি আপনি দেখে থাকেন তো আপনি জানাবেন কমেন্টে যে আপনার কি ওই ফ্ল্যাটে কিছু হয়েছিল আদৌ কিনা। কিন্তু বিষয়টা হচ্ছে যে তোমাকে আমি এই জন্য জিজ্ঞেস করলাম যে ওটা কি একটাই ঘটনা ছিল নাকি আরো হয়েছে, কারণ অ্যাস্ট্রোলজির চার্ট দেখলে বোঝা যায় কারণ, মানে যে কোনো কারোর যদি চার্ট দেখা হয় তাহলে সেখানে বোঝা যায় যে তার সাথে কি ওগুলো ঘটতে পারে আদৌ, বা সে কি আদৌ দেখতে পারবে কি পারবে না। মানে অনেকের থাকে না এরকম, মানে ধরো একটা সে এমন নেগেটিভ জায়গায় গেল যেই নেগেটিভ জায়গাতে সবাই বুঝতে পারছে নেগেটিভ, কিন্তু সে বুঝতে পারছে না যে সেটা নেগেটিভ, কারণ তার যে চার্ট সেটাই পারমিট করছে না বুঝতে, মানে সে স্পিরিচুয়ালি অতটা অ্যাক্টিভ নয়। তো হ্যাঁ মনে জিজ্ঞেস, সেক্ষেত্রে কি আমরা বলতে পারি যে তার ওই জায়গাটা অনেক স্ট্রং, মানে এমন আমি হ্যাঁ না দেখো এটা ডিপেন্ড করছে, ওরা স্ট্রং হলে তুমি দেখতে পাবে না এরকম কিন্তু না। দেখো একটা যেরকম উট পাখি হয় আর সে কিন্তু ভয় পেলে মুন্ডুটাকে ঢুকিয়ে দেয় মাটির তলায়, তার মানে কিন্তু যে প্রবলেমটা সেটা কিন্তু চলে যায়নি, প্রবলেমটা কিন্তু থাকে, সে দেখে না। এটা মানে কিন্তু এই নয় যে ওরা স্ট্রং আছে বলে সে দেখতে পাচ্ছে না, আর ওরা যদি ভালো না থাকে সে ফিল করতে পারছে, তার মানে এই নয়। এবার ধরো যারা অনেক তান্ত্রিক বলা যায় বা যারা হয়তো যারা স্পিরিচুয়ালি অনেকটা অ্যাক্টিভ, তারা দেখতে পারে মানে কি তাদের ওরা স্ট্রং নয়,
তাদের ওরা তো স্ট্রং, ঠিক। কিন্তু তারা দেখতে পায় বা বুঝতে পারে। তো এখানে ডিপেন্ড করছে চার্টের উপরে তোমার সংযোগগুলো সেরকম আছে কিনা, পার্টিকুলারলি 2-3টে গ্রহ আর স্পেসিফিক্যালি একটা গ্রহর পজিশনিং এর উপর ডিপেন্ড করে এটা। সবকিছু বললে সবাই ভয় পেয়ে যাবে, আবার সে চেক করতে হবে, কারণ এখন সবকিছুই ইন্টারনেটে রয়েছে, নিজের চ্যাট করে দেখা চালু করে দেবে। সেই তো সেইখানে তারা বুঝতে পারে এগুলো, মানে এগুলো বোঝার সম্ভাবনা বেশি, আর তারা এগুলো কনজিউমও করে বেশি। মানে ধরো কোথাও থেকে কেউ বলে চল শুনি একটুখানি বসে, হয়তো আমাদের অডিয়েন্স যারা তারাও হয়তো ওইদিকে একটুখানি বেশি অ্যাক্টিভ। তো সেই জায়গাটাতে হতে পারে, ওই জন্য আমি তোমাকে জিজ্ঞেস করলাম এটা কি একটাই ঘটনা নাকি আরো ঘটনা আছে। আর আমার মনে হয় তোমার সাথে আরো ঘটনা আছে, সেটা আমরা তাহলে অন্য কোনো একটা এপিসোডে ডিসকাশন করবো। একটা মানে বলতে গেলে তুমি যে ঘটনাটা শোনালে, এটা কিন্তু অনেকের সাথে এরকম ঘটনা ঘটে, কিন্তু অনেকে মনের ভুল ভেবে উড়িয়ে দেয়, আবার অনেকে ওভার থিঙ্কও করে ফেলে কিছু কিছু জিনিস। তো এগুলো কিন্তু মোটামুটি বলতে গেলে রিয়েলিস্টিক কিছু, যেগুলো প্রায় সবার সাথে রিলেটেবল, সবার সাথে না হলেও কিছু কিছু লোকের সাথে রিলেটেবল যারা করেছে। তো ধন্যবাদ এত অসাধারণ একটা এপিসোড দেওয়ার জন্য, আর এত দূর থেকে আসার জন্য পডকাস্টের জন্য। তো আশা করি আপনাদের পডকাস্টটি ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর তার সাথে অনেক আপনারা ভিডিওস তো দেখছেন বাট সাবস্ক্রাইব করছেন না, তো একটুখানি মন করে আসছি আজকের জন্য।